আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। আজকের আয়োজনে আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি গিয়েই তার সমকক্ষের সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্য এবং সফরের তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন, সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওদিকে ইরানের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ রাইসির শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে, সেখানে তার নানা গুণাবলী নিয়ে আলোচনা হচ্ছে। তিনি 3 বছর আগে 19 মে কিভাবে শহীদ হলেন সেদিকে ইঙ্গিত করব। এর বাইরে সারা বিশ্বে দখলদার ইসরায়েলের প্রভাব দিন দিন কমে যাচ্ছে, তুরস্কের সঙ্গেও দ্বন্দ্ব দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরপরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। চীনে পৌঁছেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বলেছেন যে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান অবিলম্বে ঘটাতে হবে, সেখানে নতুন করে কোনো সংঘাত মেনে নেওয়া হবে না। এটা কিন্তু অনেক বড় কথা, অর্থাৎ চীন এবং রাশিয়া মধ্যপ্রাচ্যে বা ইরানে নতুন করে সংঘাত মেনে নেবে না। তারা একথাও বলেছেন যে এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য সহ অর্থনৈতিক সংকট প্রকট হয়ে উঠছে। এটা গোটা বিশ্বের সব দেশের জন্যই অমঙ্গলজনক, সবার জন্যেই এই ক্ষতি মেনে নেওয়া সম্ভব নয়। অনেক দরিদ্র দেশ আছে যারা এখনই অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়ছে। আমরা যদি চীনে রাশিয়ার প্রেসিডেন্টের সফর এবং এর আগে মার্কিন প্রেসিডেন্টের সফর বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে চীনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে সে সময় হুমকি সুরে কথা বলেছিলেন। তিনি তাইওয়ান ইস্যুতে বলেছিলেন যে তাইওয়ান ইস্যুতে আমেরিকা যে অবস্থানে রয়েছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে চীন এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। কিন্তু রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক দেখতে পাচ্ছি, তা থেকে এটা আবারও সুস্পষ্ট যে রাশিয়া এবং চীনের মধ্যে যে কৌশলগত সহযোগিতা, বন্ধুত্ব, এটা কখনোই ভেঙে ফেলা সম্ভব নয়। এখানে কখনোই ভাঙন সৃষ্টি হবে না। আমরা যদি আরও একটি বিষয়ের দিকে লক্ষ্য করি যে এরই মধ্যে চীন এবং রাশিয়ার মধ্যে 20টি সনদ সই হয়েছে। সেখানে তারা সুস্পষ্টভাবে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন, অর্থাৎ আমেরিকা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা তা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্টভাবে। সনদেই একথা তারা উল্লেখ করেছেন। এর অর্থ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গিয়ে সারা বিশ্বে অপমানিত হচ্ছেন এবং মার্কিন আধিপত্য প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য দুই মহাশক্তি একত্রিত হয়ে বৈঠক করছেন, পরিকল্পনা করছেন এবং সারা বিশ্বের জন্য এটি একটি শুভ ইঙ্গিত যে আগামীতে আমরা নতুন এক বিশ্ব ব্যবস্থা দেখতে পাবো, যেখানে আমেরিকার একক আধিপত্য থাকবে না, সেখানে রাশিয়া এবং চীন অংশীদারিত্ব করবে এবং ইরানও হবে সেখানকার এক বড় পরাশক্তি। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আমেরিকাকে স্মরণ করিয়ে দিয়ে একটি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন আগামী যে কোনো সংঘাতে, অর্থাৎ আমেরিকা যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে অনেক বেশি সারপ্রাইজ দেখতে পাবে, অর্থাৎ ইরান এমন কিছু করবে যাতে বিস্মিত হয়ে যাবে আমেরিকা সহ তার মিত্র দেশগুলো। সৈয়দ আব্বাস আরাকচি সেখানে একটি উদাহরণ নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে আমরাই কোনো রাষ্ট্র যে প্রথম F-35কে ধ্বংস করেছি, আমরা বিশ্বে প্রমাণ করেছি যে আমাদের সমরশক্তি কতটা শক্তিশালী। আসলে এটা তো বাস্তব। এর আগে বিশ্বের কোনো দেশ, কোনো
শক্তি এই সাহস করেনি আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার ঘাঁটিতে হামলা করার। এমনকি কোনো প্রযুক্তি দিয়ে আমেরিকার F-35কে ধ্বংস করা যায় তা এর আগে প্রমাণিত হয়নি, কিন্তু ইরান সেটা প্রমাণ করেছে। তারা সবার সামনে আমেরিকার F-35 ধ্বংস করেছে। সেটা ইরানের বক্তব্য নয়, ইরানের দাবি নয়, মার্কিন কংগ্রেসে এই বিষয়টি সুস্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। সেখানে 30টির বেশি বিমান ধ্বংস হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে বিমান শক্তিও তাদের অত্যন্ত নির্ভরযোগ্য এবং তারা চাইলে আকাশেও আমেরিকাকে মারাত্মকভাবে পরাজিত করতে পারে। সেটা ইরান সেই যুদ্ধে, অর্থাৎ 40 দিনের যুদ্ধে, রমজান যুদ্ধ নামে পরিচিত যে যুদ্ধ, সেখানে প্রমাণ করেছে। আমেরিকা তাদের এক পাইলটকে উদ্ধার করতে এসে কয়েকটি বিমান কয়েক ঘন্টার মধ্যে হারিয়েছে। আমরা আজই দেখেছি আটলান্টিক পত্রিকায় যে ইরাকে আমেরিকার দুটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিমান ধ্বংস হয়েছে, এবং সেই বিমান ধ্বংসের ক্ষেত্রে ভূমিকা রেখেছে ইরানের সাথে বন্ধুত্ব রক্ষাকারী, ইরানের সাথে একই সঙ্গে একই সুরে কথা বলা কয়েকটি সংগঠন। এবং সে সময় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পেরেছিল যে সেই বিমানে আঘাত হানার ক্ষেত্রে বা সেই বিমান বিধ্বস্ত হওয়ার ক্ষেত্রে ইরানপন্থী বিভিন্ন ইরাকি সংগঠনের ভূমিকা ছিল, কিন্তু সেটা তারা সে সময় স্বীকার করেনি। যদিও পরবর্তীতে তারা এক প্রতিবেদন প্রকাশ করে বলছে যে না, সেটা আমাদের দুর্ঘটনা ছিল। সেখানে 6 জন মার্কিন সেনা তখন নিহত হয়। এই যে তারা দুর্ঘটনা বলছে, এ ধরনের তথ্য তো তারা বারবারই গোপন করে থাকে, কিন্তু সে সময় ইরাকের সংগঠনগুলো সুস্পষ্টভাবে বলেছিল যে তারাই তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই সেই দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিমান ধ্বংস হয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসি 3 বছর আগে শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাত বার্ষিকী ইরানে পালিত হচ্ছে এবং এই যে এক মহান প্রেসিডেন্ট, তার যে নানা গুণাবলী তা নিয়ে নানাভাবে আলোচিত হচ্ছে। সেখানে তার যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা, সেটি জোরালোভাবে সামনে আসছে। তিনি আমেরিকার বিরুদ্ধে নানাভাবে সফল ছিলেন, এমনকি তার সময়ে যে যুদ্ধ হয়েছিল সেটিতেও তিনি সাফল্যের পরিচয় দিয়েছিলেন। যে কোনো সংঘাত তিনি ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। এরপর তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। তার এই শাহাদাত নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। যদিও ইরান সরকারের প্রতিবেদনে বলা হয়েছে সেটি ছিল একটি দুর্ঘটনা, কিন্তু ইরানের অনেক মানুষই মনে করে যে সেটিও ছিল একটি ষড়যন্ত্র এবং তাকে আসলে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পিছনে আমেরিকা বা ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে অনেক ইরানি বিশ্বাস করেন। এই প্রেসিডেন্টের মৃত্যুর পর অনেক মানুষ শোকাহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা, যিনি অলরেডি শহীদ হয়েছেন, সৈয়দ আয়াতুল্লাহ খামেনি, তিনি সে সময় অত্যন্ত শোকাতুর ছিলেন এবং দীর্ঘদিন তিনি এই শোকে বিহবল ছিলেন। তিনি নানাভাবে সেই বক্তব্যে প্রকাশ করেছেন, অত্যন্ত ভালোবাসতেন সেই প্রেসিডেন্টকে এবং তখনকার প্রেসিডেন্ট এবং তখনকার সর্বোচ্চ নেতার মধ্যে নীতিগত এবং কৌশলগত যে মিল ছিল, সেটা সারা সাম্রাজ্যবাদী বিশ্বের জন্য এক মহা বিপদ হিসেবে গণ্য হচ্ছিল এবং মনে করা হয় এই সাম্রাজ্যবাদীরাই তাকে শহীদ করেছেন। সেটা যদিও প্রমাণিত নয়, এটা লোকমুখের কথা, কিন্তু এই আশঙ্কা কিন্তু এখনো রয়ে গেছে এবং ইরানিদের মধ্যে অনেকেই এই ধারণা করে থাকেন। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশে ক্ষোভ কিন্তু ক্রমে বাড়ছে। বিশেষ করে তুরস্কে জনগণের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ার পর, এমনকি সেখানকার কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা বক্তব্য দেওয়ার পর ইসরায়েল সম্ভবত ইস্তাম্বুলে তাদের কনসুলেটটি বন্ধ করে দিতে যাচ্ছে, এ খবর এরই মধ্যে এসেছে। এর মানে হলো যে ইসরায়েল
তুরস্কে কোণঠাসা হয়ে যাচ্ছে এবং তুরস্কের সাথে সহযোগিতা অনেকটাই কমে যাচ্ছে, এটা ভালো লক্ষণ। ওদিকে গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা সবগুলো জাহাজকে দখলদার ইসরায়েল আটক করেছে এবং বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করেছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক রয়েছেন। সেই কোরীয় নাগরিককে আটক করার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে ইসরায়েল অত্যন্ত বিপজ্জনক কাজ করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের নাগরিককে আটক করেছে। এর মধ্য দিয়ে তারা যে আইন মানে না সেটা প্রমাণিত হয়েছে। তিনি একটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে ইউরোপীয় অনেক দেশই বলছে যে নেতানিয়াহুকে তারা গ্রেপ্তার করতে বাধ্য, দক্ষিণ কোরিয়াও এ ধরনের চিন্তার দিকে যেতে বাধ্য হবে। তিনি এ ধরনের ইঙ্গিত দিয়েছেন। সমুদ ফ্লোটিলায় যারা ছিলেন তারা সবাই ন্যায়ের পক্ষে ছিলেন। তারা গাজা ও বরুদ ভাঙার জন্য সেদিকে যেতে চাচ্ছিলেন। তাদেরকে নির্মমভাবে আটক করা হয়েছে। আমরা তাদের মুক্তির দাবি জানাচ্ছি। তারা কখনোই সশস্ত্র ছিলেন না। এর আগেও যেসব ফ্লোটিলা সেদিকে যাচ্ছিল সেগুলো সশস্ত্র ছিল না। যত প্রচেষ্টাই চলছে সবগুলোকেই ভেস্তে দিচ্ছে দখলদার ইসরায়েল। এটা গোটা মানবতার জন্য অত্যন্ত বিপদ সংকেত। এসব বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। গাজা ইস্যুতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ইরান সহ, লেবানন সহ যেখানেই ইসরায়েল আমেরিকা আগ্রাসন চালাচ্ছে সেসব বিষয়ে আমাদের সারা বিশ্বের মানুষকে আরও বেশি সোচ্চার হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।